এখন এটা আমার হচ্ছে ওই রাষ্ট্র নিয়ে যে নিজে নাগরিকের দায়িত্ব পালন করতেছি, এটা আমার হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। এটা আমার তৃতীয় ভিডিও। হ্যাঁ, তো প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিওতে যে টপিকসগুলো নিয়ে কথা বলছি সব কিছু এক একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো দেখেন হচ্ছে এই যে আমরা রাষ্ট্রকে নিয়ে ভাবতেছি, রাষ্ট্রকে নিয়ে করতেছি, রাষ্ট্রের সঠিক প্রবলেমটাকে আমরা ফাইন্ডিং করতে পারতেছি না। হ্যাঁ, ফর এক্সাম্পল যে আমি এখন যেখান থেকে কথা বলতেছি দিনাজপুর ডিস্ট্রিক্ট, এখানে তো এখান থেকে ঢাকা মূলত ধরতে গেলে দক্ষিণ দিকে পড়ে। হ্যাঁ, দক্ষিণ কর্নারে পড়ে এদিকে। তো মনে করেন যে আমি যাব ঢাকা। হ্যাঁ, আমার এই যে রাষ্ট্রকে নিয়ে যে চাওয়াটা, ভালো চাওয়াটা, আপনার চাওয়া হচ্ছে যে আপনি ঢাকায় যাবেন, বাট আপনার ঢাকা যাইতে গেলে কোন দিকে কোন রাস্তায় হচ্ছে যাত্রা শুরু করতে হবে, এটাকে তো আপনার সঠিক নির্ণয় করতে হবে, হবে কি না? তো আমরা যারা হচ্ছে ওই এ ধরনের চাওয়াটাকে ব্যক্ত করতেছি, ভাই অ্যাকচুয়াল রাস্তাটাকে আগে ফাইন্ডিং করা দরকার। হ্যাঁ, আপনি যাবেন ঢাকা, দক্ষিণে না গিয়ে যদি আপনি উত্তরে যান, আপনি পঞ্চগড় তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছে তারকাটার সাথে ঠেকে যাবেন, আপনি ঢাকা খুঁজে পাবেন না। দেখবেন যে ওখানে আপনি জীবন শেষ। তো আর যদি আপনি রাইট ওয়েতে ফাইন্ডিং করতে পারেন যে এটা আমার রাস্তা, হ্যাঁ, আপনি আপনার চাওয়া অনুপাতে হাঁটলেন, আপনার দায়িত্ব পালন করলেন, এটা আপনার দ্বারাই রেজাল্ট আসবে, এটা নাও হতে পারে। আপনার দ্বারাই আসে নাই, যেটা এই যে রিসেন্ট হচ্ছে হাদি মারা গেল, হাদির যে একটা ডায়লগ সবাই হচ্ছে খুব ভালোভাবে প্রেজেন্ট করতেছে। হ্যাঁ, অরিজিনালি তার মধ্যে অনেক কিছু অ্যাচিভমেন্ট ছিল যেগুলোকে ও ফাইন্ডিং করতে পারছিল, বাট ওর কিছু মিসিং ছিল। হ্যাঁ, মিসিং ছিল। আমি ফেসবুক একে আইডিতে আমি এটা নিয়ে কথা বলছি আমার, তো যাই হোক ওদিকে না যাই। তো হাদি একটা কথা বলছিল কি যে হচ্ছে আমাদেরকে এই যে অপরের ভালোটাকে আমরা স্বীকার করছি না, আবার হচ্ছে শুধু তার দোষগুলোকে নিয়ে আমরা পড়ে আসি। এই যে প্রত্যেকের খারাপটা চর্চা চর্চা চর্চা, ভালোটাকে অস্বীকার, এই মানসিকতাটার থেকে বের হয়ে এসে সবাইকে সঠিক রাস্তাটা নিয়ন্ত্রণ করার জন্য বা সঠিক রাস্তাটা নির্ণয় করার জন্য হচ্ছে কাজ করতে হবে। হ্যাঁ, আমরা খুঁজে পাবো, রাস্তাটা খুঁজে পাবো। আমাদের প্রবলেমগুলো যদি আমরা সম্মিলিতভাবে হচ্ছে একটু স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করি এবং দেশপ্রেম নিয়ে আসে, যে এই যে আমার প্রজন্মের জন্য আমি জীবন শেষ করতেছি, আমার দেশের প্রতি আমার দায়িত্ব আছে, আমি একটু আমার জায়গা থেকে একটু সময় ব্যয় করি, এই ন্যূনতম মাইন্ডটা আমাদেরকে তৈরি করতে হবে। হ্যাঁ, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো আছে। এটা শর্টকাটে বলি, আমি দর্শনে পড়াশোনা করা হচ্ছে ছেলে, আমি পরিচয় দিই দার্শনিক হিসেবে। তো এরকম বিষয় যে সৃষ্টিকর্তা এই যে মানুষকে যে এত বেশি মূল্যায়ন করছে, এর আসল রহস্যটা কি জানেন? আসল রহস্যটা হচ্ছে প্রতিটা মানুষ এই পৃথিবীতে যে যে ধর্মেরই হোক, কোন ধর্মের কোন বর্ণের কি করছে এটা ডাজন্ট ম্যাটার, বাট প্রত্যেকটা মানুষের ভিতরে সৃষ্টিকর্তা বসবাস করে। এখন আমরা মুসলমান, আমরা মনে করতেছি যে অমুক জাহান্নামী, তমুক জাহান্নামী, এ সে ও শো। আরে ভাই, কে জাহান্নামী কে দুজুগি এটা তো হাসরের মাঠে তোমাকে ফাইন্ডিং করতে দেওয়া হবে না। তুমি এগুলা নিয়ে ব্যস্ত কেন? তুমি যদি এই হাসরের মাঠে পরের যদি জাহান্নাম জান্নাতে বিশ্বাস করো, একজন সৃষ্টিকর্তা তোমার যে আছে, সেই সৃষ্টিকর্তা এক আদম হওয়ার মাধ্যমে যে এই মানব জাতিকে নিয়ে আসছে, যারা আজকে হিন্দু, যারা আজকে ইহুদি, যারা আজকে খ্রিস্টান, যারা আজকে অন্যান্য ধর্ম, হ্যাঁ এগুলা তোমার ভাই, এগুলা তোমারই আপনজন। তুমি তাদেরকে দুনিয়াতে থাকেই তাদেরকে হিংসা করতেছো যে এরা জান্নামী, এরা জান্নামী, এরা জান্নামী, এরা জান্নামী। ওই মিয়া, তুমি কোন ইমানদার হে? তোমার ভাইকে জাহান্নামে রেখে তুমি জান্নাতের স্বপ্ন দেখছো?
তোমার একবারও মনে হয় না যে আমার ভাইটা ভুল পথে আছে, তাকে আমি আমার সাথে জান্নাতে নিয়ে যাব? তুমি জান্নাতে যাবা? তোমার মধ্যে যদি সঠিক ধর্ম থাকে, আমি বলতেছি তুমি জান্নাতে যাবা না। তো আল্লাহ মাফ করুক, আমিও জানি না তুমি জান্নাতে যাবা কিনা। তো এটা জাস্ট বললাম যে ভাই, আসলে আমরা অপরজনের যে খারাপগুলাকে নিয়ে করতেছি না, যে অপরজনের খারাপটাকে আপনি ফাইন্ডিং করতে পারতেছেন, বেটার। ভাই, একটা মানুষকে যখন আপনি একতরফা দুই একটা খারাপ কাজের জন্য তাকে পুরাটাই খারাপ বলবেন না, সবাই মেনে নিলে পরে ওই মানুষটা মেনে নেবে না। কেন জানেন? কারণ প্রত্যেকটা মানুষ খারাপ না, ভালো। ও আপনার কাছে ভালো না, কারণ আপনি মানেই তো সে না। কারণ আপনার জীবন একটা জায়গায় চলে, একটা প্ল্যাটফর্মে চলে, তার জীবনে আরেকটা প্ল্যাটফর্মে চলে। হয়তো তার সাথে আপনার যে বিষয়গুলো কানেকশন হয়, সেখানে আপনার তার মনে হতে পারে যে এই জায়গায় সে ব্যক্তি হিসেবে খারাপ। তার বইয়ের কাছে সে ভালো স্বামী, তার বাচ্চার কাছে সে ভালো বাবা হতে পারে। তার জীবনের সাথে অনেক মানুষ রিলেটেড আছে। দেখা যাবে যে আপনি একার কাছে সে খারাপ, বাট আপনি বাদে বাকি সবার কাছে সে ভালো হতে পারে, হতে পারে। তো আপনি এটার লাইসেন্স দেওয়ার কেউ না। হ্যাঁ, আপনি আপনার পাশে কয়টা ফুটা আছে এটা হচ্ছে দেখা আপনার দায়িত্ব, এটা আল্লাহ তাআলা বলেও দিছে। তো এরকম যে এই যে আমরা অপরের ভুলগুলোকে ফাইন্ডিং করব, বাট পাশাপাশি তার ভালোটাকেও স্বীকার করব, এবং আচরণটা করতে হবে আমাদের এই সুলভ যে আমরা সবাই ভাই। হ্যাঁ, আমরা এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমরা এক, সবাই আমরা এক সৃষ্টিকর্তার দ্বারাই সৃষ্টি। এবং ওই যারা ভুলে আছে, আপনি রাইটটা জানেন, আপনি রাইটটাকে প্রেজেন্ট করেন। দেখেন, আমরা ইসলাম ধর্ম বাপদাদা রেখে পাইছি। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা শুকরিয়া। এখন কথা হচ্ছে কি, যে আমাদের ধর্মীয় অনুপাতে আমরা যেটাকে সত্য জানি। হ্যাঁ, আমার ইসলাম তো সত্য, হ্যাঁ আমি জানি সত্য। আমার ইসলাম তো সুন্দর, হ্যাঁ আমি তো জানি সুন্দর। তো ভাই, তুমি ইসলামের যে কথা বলতেছো, সেই সৌন্দর্যের একে কথা বলছো না কেন? তোমার মধ্যে সৌন্দর্যটা কোথায়? আমাকে যে তুমি ইসলামের কথা বলতেছো, আমাকে যে তুমি অন্য ধর্মের কথা বলতেছো, সুন্দরের কথা বলতেছো, আমি তো অ্যাট ফার্স্ট তোমার মুখে শোনার পরে তোমার মধ্যে সৌন্দর্যটা খুঁজবো। আমি তোমার মধ্যে যদি ওই সৌন্দর্যটা না পাই, তোমার কথা আমি অ্যাকসেপ্ট করবো না। তুমি যত বড় মওলা হও, যত বড় পীর হও, মুরিদ হও, এটা খাবে না। কারণ আল্লাহ তাআলা তাকে আলাদা করে তৈরি করছে। হ্যাঁ, এটা সৃষ্টিকর্তারই লীলা। তো ওভারঅল যে বিষয়গুলো হচ্ছে কি, যে এই যে মস্তিষ্কের মধ্যে মানুষের এটা শেষ জামানা, এটা আল্লাহ তাআলার যদি হচ্ছে ওই শেষ জামানার যে হাদিসে যেটা আছে, এটাকে যদি নিয়ে এসে কথা বলি, তাহলে কোনো কথা বলারই নাই। একদম নীরব থাকো, দিন দিন সব ভাসে যাবে। হ্যাঁ, তো চেষ্টাটা তো করতে হবে। হ্যাঁ, চেষ্টাটা করতে হবে। তো দেখেন, যে যে জাগতিক নিয়মের মধ্যে আমাদের বাংলাদেশের মেজর প্রবলেমটা হচ্ছে যে আমরা সৃষ্টিকর্তা যে ভালো এবং মন্দ দিয়ে তৈরি করছে, এই যে একটা জাগতিক নিয়ম, হ্যাঁ, এই জাগতিক নিয়মের যে গণ্ডি জালটা আছে না, এই জীবনচক্রের যে একটা হচ্ছে আছে, এটার মধ্যে আমরা হচ্ছে আটকে গেছি, এটার মধ্যে আমরা আটকে গেছি। এ কারণে আমরা এখন পর্যন্ত এই জালের থেকে বেরোতেও পারছি না। এই বাংলাদেশটাকে পাইছি আমরা 54 বছর যাবৎ, এখন পর্যন্ত আমরা ওই আসল জায়গায়, আসল রাস্তায় হাঁটাও শুরু করি নাই। এখানে শেখ মুজিবুর সাহেব বলে গেছেন যে আমি চোর পাইছি, মানে এটা তার আক্ষেপ ছিল যে ভাইরে আমি এক মুজিবর, তার 7 কোটি কম্বল, সে নিজের কম্বলের কথা বলেও উদাহরণ দিছে। হ্যাঁ, বিষয়টা এরকম যে এই আমি শেখ মুজিবর 7 কোটি জনগণের দায়িত্ব তো পালন করব না। তার যে আক্ষেপটা ছিল, এটাই আক্ষেপ। হ্যাঁ, 7 কোটি মানুষের জনগণের দায়িত্ব পালন করবে না, তার দ্বারা পসিবলও নয়। এই জন্য সেই আক্ষেপটা বলছিল যে সবাইকে স্ব অবস্থান থেকে চেঞ্জ হয়ে নিজের দেশকে ভালোবাসতে হবে। দেখেন, আমরা হচ্ছে যে হচ্ছে সবচেয়ে নেগেটিভ একটা মাইন্ড সেট আপ আমাদের, যে আমরা সব নষ্ট করতেছি, ভারতকে দোষারোপ করতেছি। কেন করা হচ্ছে? যে বিভিন্ন ইতিহাস নিয়ে আমরা সামনে নিয়ে এসে বলতেছি যে ভারত দোষ হচ্ছে, এটা খারাপ করতেছে। তো দেখেন, ভারত আমার জানা মতো 26টা অঙ্গরাজ্য নিয়ে ভারত গঠিত। বাংলাদেশ তার কিছু কিছু অঙ্গরাজ্যের থেকেও ছোট। তো আমাদের বাংলাদেশের ভূখণ্ডের মতো 26টা ভূখণ্ড একটা রাষ্ট্রের, তাকে আপনি আপনার মাইন্ড থেকে আপনার লেভেলে চিন্তা কিভাবে করেন?
বিশ্বের সবচেয়ে শক্তিশালী যে রাষ্ট্র কয়টা আছে তার মধ্যে ভারত পারমাণবিক শক্তিতে 4 নাম্বার। তো আমি অত ডিটেলসে যাচ্ছি না। ইভেন হচ্ছে দেখেন, আমি আরেকটা উদাহরণ দিই। আমাদের বাংলাদেশের বর্ডার এলাকাতে বাড়ি, তো আমি ওই চাকরির সুবাদে বলবো, বা আমার বাচ্চাকেও আমি ওই বর্ডারের ওপার থেকে কোয়ালিটি ফুল, মানে তাদের খাবারগুলো, বাচ্চাদের খাবারগুলো মানসম্মত, সেটা চকলেট হোক, বিস্কিট হোক, এভরিথিং, সব পাপড়ি পর্যন্ত আমি রেগুলার কিনতাম। তো দেখেন, আমাদের গ্রাম অঞ্চলের যে একটা দোকান, যে দোকানে আপনি আপনার বাচ্চাকে খাবার খাওয়াবেন, আমি আপনাকে লিখে দিচ্ছি ভাই, এখানে যদি 100টা কোম্পানির প্রোডাক্ট থাকে, 99টা কোম্পানিরই প্রোডাক্টের কোনো গুণগত মান নাই। এই প্রোডাক্টগুলো তো আপনার দেশে তৈরি হচ্ছে, আপনার দেশের মানুষ তৈরি করছে। আপনার হাসপাতালে আপনার চিকিৎসা দিচ্ছে আপনার ডাক্তার, আপনারই ছোলপোলেরা আপনার সেবা দিচ্ছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানুষ গড়ে উঠবে, এগুলাও চালাচ্ছে হচ্ছে আপনার এক। তো আপনারা যদি নিজেরা যদি আগে একত্রিত হয়ে, হ্যাঁ, আমাদের মানে আমার বিষয়টা এরকম যে ভারত হস্তক্ষেপ করতেছে, ভারত বাংলাদেশ স্বাধীন করে দিচ্ছে, এটা সত্য। হ্যাঁ, ইভেন এই যে 54 বছর যাবৎ এখনও ভারত এই বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করতেছে, এটাও সত্য। কেন করতেছে জানেন? আপনারা খালি মনে করেন যে ওই যে চষার জন্য করতেছে। ওই যে আমরা মানুষের শুধু নেগেটিভটা আমরা ফাইন্ডিং করি, এটা নিয়ে পড়ে থাকি। পজিটিভটা দেখেন, এক্সাম্পল এরকমভাবে দেই, রিসেন্ট এক্সাম্পল, যে দেখেন, আলো বলে অন্ধকার তুই এত কালো, আবার অন্ধকার প্রতিক্রিয়া কি বলতেছে যে ভাই আমি আসি, আমি অন্ধকার বলেই তুমি আলো। মানে বিষয়টা এরকম যে তুমি আলো, আজকে নিজেকে যে গর্ব করতেছো, এটা আলো তুমি আমার কারণেই হয়েছো। আমি যদি অন্ধকার না থাকতাম, তুমি আলো হতো না, তোমার কোনো মূল্যও থাকতো না। তো সেম জিনিসটাই আজকে দেখেন, শেখ হাসিনা স্বৈরাচার, ওকে এ ভাই, শেখ হাসিনা স্বৈরাচার বলে তো হাদি হাদি হয়েছে। শেখ হাসিনা স্বৈরাচার বলে তো ডক্টর ইউনূস আজকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। শেখ হাসিনা স্বৈরাচার বলেই আজকে আদার্স রাজনৈতিক দলগুলো সবাই মাঠে নামার সুযোগ পাইছেন। এই 54 বছরে বাংলাদেশের ইতিহাসে এরকম প্ল্যাটফর্ম, যেখানে সকল শিরোনি হচ্ছে কথা বলতেছে, কাজ করতেছে, বা নিজেরা নিজেরা ঝগড়াঝাটি মারামারিও করতেছে, মারাও যাচ্ছে। আমার কথা হচ্ছে, আওয়ামী লীগ কোথায়? আমাকে আওয়ামী লীগ চিন্তা করে এরা অনেকেই করবেন। আওয়ামী লীগ কোথায় ভাই? এই বাংলাদেশ হওয়ার থেকে যে 1 নম্বর র্যাঙ্কিংয়ের দলটা, তাদের জনসংখ্যা থেকে শুরু করে এভরিথিং, এমন কোন জায়গাটা আপনি বাংলাদেশের, এমন কোনটা জিনিস আমাকে দেখাতে পারবেন যে জায়গাটাতে আওয়ামী লীগ নাই? আপনারা আওয়ামী লীগকে মাইনাস করে কথা বলতেছেন। এই মানুষগুলোকে কি আপনার মঙ্গল গ্রহে পাঠিয়ে দিবেন, না সবগুলোকে মারা ফেল দিবেন? হাতে গোনা কিছু নেতা দেশের বাইরে যায় আছে, হ্যাঁ আছে, আজকে আছে, কিন্তু আমি একটা কথা বলি, এক্সাম্পল চোখের সামনে, ওই ডক্টর ইউনূসও বাংলাদেশের মাটিতে ছিল না, আসতেও পারতো না, আজকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। ওই তারেক জিয়া আসতে পারে নাই, সে আগামীতে নেতৃত্ব দেওয়ার পজিশনে চলে আসছে। আজকে জামাতরা স্বপ্ন দেখতেছেন রাষ্ট্র পরিচালনা করবেন, আপনারাও ছিলেন না রাস্তা। ঘরের মধ্যে ওই শীত নিদ্রায় যে এরকম যায় না, ব্যাঙ্গেরা 6 মাসের জন্য ঘুমাই, এরকম ঘুমাই তো ছিলেন, রাষ্ট্রেই তো ছিলেন ভাই। তো আপনি রাষ্ট্রে ছিলেন, আপনি এত ছোট একটা রাজনৈতিক দল, নির্যাতিত হয়েছেন, ওগুলো বাদ দেন, আপনি তো রাষ্ট্রে ছিলেন বলে তো আজকে আপনি হচ্ছে এই জায়গাটা পাইছেন। তো আজকে যারা নাই, তারা একবারেই নাই। এই যে পাগলামি চিন্তাটা আপনাদের মাথায় কোত্থেকে আসে? কি বাল বুঝে আপনারা রাজনীতি করেছেন, আর কি বুঝে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন? আমার বুঝে আসে না। হ্যাঁ, শেখ হাসিনা যে খারাপগুলা করছে, খারাপগুলাকে 100 বার কথা বলো। আওয়ামী লীগ ধ্বংস হয়েছে নিজেরা 2 ভাগ হয়ে। হ্যাঁ, তারা ধ্বংস হওয়ার 5 বছর আগে থেকে আমি বলতাম যে খুব তাড়াতাড়ি যে কোনো একটা ইস্যুকে দাঁড় করে আপনারা ধ্বংস হয়ে যাবেন। তো দেখেন, এরকম বিষয়টা হচ্ছে কি, যে যখন ইতিহাস সাক্ষী, বড় বড় ইউনিটি ধ্বংস হওয়ার সব ইতিহাস দেখবেন যে তারা নিজেদের মধ্যে যখন বিবাদ হয়েছে, তখনই তারা ধ্বংস হয়েছে। হ্যাঁ, তো
এই যে দেখেন এখন আপনারা আওয়ামী লীগকে যে মানিয়ে নিচ্ছেন না, লাস্ট পর্যায়ে গিয়ে যে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, আমি বলবো যে আওয়ামী লীগের দ্বারাই আওয়ামী লীগ ধ্বংস হয়েছে ওই আওয়ামী লীগ ম্যাক্সিমামই হচ্ছে আওয়ামী লীগ ছিল না। এগুলো হচ্ছে যে স্বার্থ আর অর্থকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির দ্বারাই তিলে তিলে নেতা তৈরি হওয়া, নেতৃত্ব দিছে, যার কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। আর যারা আওয়ামী লীগকে ভালোবেসে এক করছে, আমি অনেকের সাথে চলি, আমি বাস্তব জীবনের অভিজ্ঞতা বলতেছি, তাদেরও ভূমিকা ছিল এই 5 তারিখের অবদান। তারাও বসে বসে দর্শকের ভূমিকায় পালন করছিল যে এদের পরিবর্তন হোক, এদের সাটাত একটু বাড়ি খাক। আপনার 5 তারিখের পরে এই মানুষগুলোকে একবারও মূল্যায়ন করছেন? বরঞ্চ তাদের প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, তাদের মানে এভরিথিং। আজ পর্যন্ত তারা নিজের বউটার কাছে অনেকে শুতেও পারছে না, শুধুমাত্র আওয়ামী লীগকে ভালোবাসার জন্য। অথচ তার ব্যক্তিগত জীবনে দেখবেন যে চার আনা পয়সা সে এই আওয়ামী লীগ পরিচয়টা বহন করে ইনকাম করে নাই। আমার কাছে এক এক্সাম্পল অনেক মানুষ আছে। আমি কামাল জীবনে কোনো রাজনৈতিক দলের নাম লেখাই নাই। আমার মতো মানুষটাও কারো যদি ভুল ধরে দিতে চাচ্ছি যে ভাই হচ্ছে এটা আপনার রং, মানে আপনি ভালো করেন, আমি তো আপনার জায়গা নিতে চাচ্ছি না ভাই। আমি এই জায়গা নিতে চাইলে পরে যে কোনো রাজনৈতিক দলে ভালো একটা জায়গাতেই থাকতাম না। আমি তো আপনার জায়গা নিতে চাচ্ছি না, আমি জাস্ট বলতে চাচ্ছি ভাই আপনি তো দায়িত্বটুকু পালন করতেছেন, এটা আপনার ভুল ছিল, এটা আপনার রাইট ছিল। এই এতটুকু কথা আপনি বলতে যান, কারো পোস্টে কমেন্ট করতে যান, সে আপনার শত্রু হয়ে যাচ্ছে। কি একটা আজীব কথা। এই যে আজকে আমি ফোনে এগুলার কথা বলতেছি শুধু এই কারণেই। আর বাস্তবিক জীবনে আপনি কারোর সাথে ভালো ভালো করতে যায়ও কথা বলেন, আপনি শত্রু হয়ে যাচ্ছেন। এই যে আপনার মস্তিষ্কের ভিতরে যে মানুষের নেগেটিভ ভূতটা আমরা লালন করতেছি, আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবেন? এই মস্তিষ্কের ভূত, আমার মস্তিষ্কের ভূত কোন রাজনৈতিক দল এসে পরিবর্তন করবে? আজীবনও সম্ভব না, যতদিনে না আমি নিজে সেটাকে উপলব্ধি করছি এবং নিজে না চাইছি আমি পরিবর্তন হব। তো এটা বলার কারণটা হচ্ছে কি, যে আমরা যারা বুঝি, ভাই আপনি অপরের গুলাকে ফাইন্ডিং করতেছেন, বাট যে নিজের সমালোচনা করতে পারে তাকে হচ্ছে সর্বাপেক্ষা বুদ্ধিমান, এরকম কিছু কথা আছে। তো দেখেন যে আপনি আপনি আমরা যারা বসবাস করতেছি না রাষ্ট্রের নাগরিক, আমি আমার দৃষ্টি থেকে একটা কথা বলি যে আমরা সবাই ফুল, হ্যাঁ সবাই ফুল, কিন্তু কলিতে এসে আটকে আছি। এই যে রিসেন্ট নতুন রাজনৈতিক দল হয়েছে, ভাই তোমরা তো ছোট থেকে তোমাদের পরিবার কেউ তোমাদেরকে নেতা হওয়ার জন্য পড়াশোনা করে নাই। তোমার বাপ মা ওই তুমি আজকে এই উপদেষ্টা হইছো, রাজনৈতিক দল গঠন করেছো, এটা করার আগ পর্যন্ত তোমার বাপ মাও চিন্তা করে নাই তুমি এটা হবা, তুমিও চিন্তা করো নাই হবা। আজকে শেখ হাসিনা স্বৈরাচার বলে তুমি এই প্ল্যাটফর্মটা পাইছো। এটা হচ্ছে জগতের নিয়ম। তুমি জাগতিক নিয়মে একটা জায়গায় এসে দাঁড়াইছো, অথচ তুমি তোমার এই যার উপর ভর করে তুমি নিজে দাঁড়ালা, সেই জায়গাটাকে তুমি একবারে অস্বীকার করে কয়দিন দাঁড়িয়ে থাকবা? তুমি আমাকে সরায়ে আমার জায়গাটাতে দাঁড়িয়ে যদি আমাকে অস্বীকার করো, কয়দিন দাঁড়িয়ে থাকবা? আমি দূরে বসে কি মুড়ি খাবো? না আমি ওই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম, আবার দাঁড়াবো এই চিন্তা করব। মিয়া তোমরা নেতা গজাইছো। আমার একটা এক ছিল, আমি 5 তারিখে খুব আনন্দ করছি, হ্যাঁ মানে অনেক কিছুই করছি আমিও, মানে ইভেন এই যে আওয়ামী লীগের ক্ষতি করার কথা বলছি না, মানে আমারও একটা ঘৃণা ছিল অনেকের উপরে, এটার একটা বহিঃপ্রকাশ আমিও করছি। 6 তারিখ থেকে আমার উপরে জামাত বিএনপি এই যে অন্যান্য যে প্রভাবগুলান, মানে শুধুমাত্র আমাকে আওয়ামী লীগ মেন্টালিটির থেকে যে প্রভাবগুলো পড়ছে, এই 1.5 বছরে আমি আমার কামালের সব অস্তিত্ব হারাই ফেলছি। তাহলে ভাই তুমি হচ্ছে একজন মানুষ, তার ভালোটাকে তুমি একবারও চোখ দিচ্ছ না, তার খারাপটাকে প্রেজেন্ট করে কথা বলতেছো, সে তোমার কোনটা দেখবে? সেও তো তোমার খারাপটাই দেখবে, তাই না? তো এইভাবে কি ওই
শুধু নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করেই হচ্ছে তোমরা শান্তি প্রতিষ্ঠা করবা, না হচ্ছে মিলে প্রতিষ্ঠা করবা? এখন আমি মনে করছিলাম নতুন প্রজন্ম এরা কিছু ভালো ভালো বিষয় ফাইন্ডিং করে কথা বলতো, মনে করছিলাম এরা আসল জিনিসটাকে ফাইন্ডিং করতে পারবে। ডক্টর ইউনূস সাহেবের মতো মানুষ এসে হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব বসলো, এবং তার প্রথম তাকে নিয়েও আমি কিছু পজিটিভ পোস্ট টোস্ট করছিলাম। মানে কেন করছিলাম জানেন? ডক্টর ইউনূস এমন একজন মানুষ যে আমরা মরুভূমিতে বালু দেখতে পাই, উনি ওখানে সবুজ দেখতে পায়। হ্যাঁ, তার দৃষ্টিটা এরকম। তো জগতের সব কিছুই সুন্দর বা সব কিছুর মধ্যে সম্ভাবনা আছে, যদি ওই সম্ভাবনার দৃষ্টিতে আপনি দেখতে পারেন। হ্যাঁ, তো এদিকে না যাই, এটা হচ্ছে আমার বলার এক হচ্ছে কি, ডক্টর ইউনূসের প্রথম ভাষাটা ছিল এরকম যে আমাদের মধ্যে অনেক সম্ভাবনা আছে। হ্যাঁ, রাইট থিঙ্কিং, যে আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে পারি, আমার কারো উপরে ডিপেন্ডেবল হতে হবে না। আমাদের যেগুলো আছে আমরা যদি এগুলাকে ইউজ টু করতে পারি, দেন আমরাই ক্যাপাবল সব কিছুর জন্য। যথেষ্ট জনসংখ্যা আছে, আমাদের ভৌগোলিক অবস্থান বা হচ্ছে এভরিথিং নিয়ে সে একটা ব্রিফিং করছিল। আমার ভালো লাগছিল যে হ্যাঁ, সে হয়তো বা রাস্তাটাকে ফাইন্ডিং করবে। তরুণ প্রজন্ম যারা আসতেছে বা বিগত সিনিয়র রাজনৈতিক দলের মানুষরাও ভুল বুঝতে পারবে, তাদের ভুলগুলো কী ছিল। একটা ভালো প্ল্যাটফর্ম যখন তৈরি হবে না, ওখানে আমি একটা ভালো স্টেজ তৈরি হয়েছে, আমি অভিনেতা, মানে আমি ইতিপূর্বে ভিলেনের অভিনয় করছি, বাট আমার ইচ্ছে হবেই যে আমি এই হিরোর অভিনয়টা করব এবার। আপনি 100টা মানুষকে নিয়ে যায় সিনেমা দেখাতে বসান, ওই 100টা মানুষই হিরোর ক্যারেক্টারে নিজেকে অনুমান করে। কেউ ভিলেন হতে চায় না ভাই, কারোরই স্বপ্ন খারাপ হতে না। কিন্তু এই যে হিরো হতে গিয়ে ভিলেন হতে হয়, কারণ ওই যে এই জায়গাটাতে তারা অভিনয় করে না, এই প্ল্যাটফর্মটা, এই স্টেজটা তাদেরকে হিরো থেকে ভিলেন বানায়। তো ডক্টর ইউনূস সাহেব আসলো, সুন্দর সুন্দর কিছু বিষয়ে কথা বলল। আমার পরে পরে যে দেখি, এই যে কাউয়ার মতন মনে করেন যে 2 টুকরা মাংস পাইছে, ছিঁড়াছিঁড়ি শুরু হয়ে গেছে বাংলাদেশে, হজবরল একটা পরিবেশ। আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে দেখেন, সর্বশ্রেণী এরকম একটা পাওয়ার। এই মনে করেন এগুলা সবাই সর্বশ্রেণীর মানুষ। কি হয়েছিল? শক্তিতে রূপান্তর হয়েছিল, দেন পসিবল হয়েছে। 6 তারিখ থেকে এটা এরকম। ডক্টর ইউনূস আসে কি বাল করবে? সে এখন পারছে না ছাড়ে দিতে, পারছে না বহন করতে। সে কখনো এনসিপির দিকে, কখনো জামাতের দিকে, কখনো বিএনপির দিকে, কখনো এর দিকে, কখনো ও করছে। মানে আবোল তাবোল কথাবার্তা মনে হচ্ছে। এই আবোল তাবোল কথা বলার মালটা সে নয়, কিন্তু ওই মালটাকে আমরা ব্যবহার করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এখানে যারা বাংলাদেশের দায়িত্ব নিয়েছে প্রত্যেকের মধ্যেই কিন্তু মাল ছিল, বা আগামীতেও যারা নিবে তাদের মধ্যেও মাল আছে, কিন্তু আমরা ওই যে ভালোটাকে প্রায়োরিটি দিচ্ছি না, দেন তারা এই ভালোটাকে দেখাতেও পারছে না। ব্যর্থতাটা আমাদের জাতিগত। হ্যাঁ, তো এই যে 26টা অঙ্গরাজ্য নিয়ে ভারত, ডক্টর ইউনূস প্রসঙ্গ বাদ দিলাম, এগুলা পার্ট আছে আমার আলাদা কথা। এই যে ভারতের একে আমরা আছি কিভাবে, এরকম বুকের ভিতরে আপনার সব দিকেই ভারত। ওই বানমারের একটা নদী ফাঁকা হয়ে আছে মনে করেন। আপনারা আজাররা বলতেছেন তো আপনার 7 সিস্টার দখল করব, কাশ্মীর দখল করব, এই চীন এটা দখল করবে, ও এভাবে করলা। ওটা করতে গেলে পরে তো এই যে তুমি মুখ দিয়ে বললা আর হয়ে গেল তা তো নয়। যদি হতো তাহলে তো ভারত তোমাকে ভয়তে এখনই লিখে দিলে হয়। ওটা যে তুমি করবা, করতে গেলে কি হবে? যুদ্ধ করতে হবে। যুদ্ধ করতে গেলে ভারত একলাই মরবে, তোমার মরবে না। ভারতের আমি যেটা জানি যে তোমার বাংলাদেশে ভূখণ্ডে একটা পাখিরও পা দিতে হবে না, ওখানে ওই কয়েক হাজার কিলোমিটার দূরের থেকে একটা সুইচ টিপলে বাংলাদেশ মানচিত্রতে ন্যায় হয়ে যাবে। কার সাথে যুদ্ধ করবে সানাজাররা?
হ্যাঁ, তারা যেগুলা অন্যায় করছে বা যেগুলা তাদের প্রভাব তোমার কাছে খারাপ মনে হয়েছে, তুমি তাকে প্রেজেন্ট করো, তুমি তার কাছে প্রেজেন্ট করো যে দাদা আপনারা তো বাংলাদেশ করে দিছেন বা হচ্ছে তখন থেকে বাংলাদেশের উপর আপনাদের কর্তৃত্ব চালাচ্ছেন। দেখেন এই যে আমরা আমরা একত্রিত হয়েছি দাদা, আমরা সকল ধর্মের মানুষ, আমরা এখানে মিলেমিশে আমাদের ভূখণ্ডটাকে আমরা ভালো জায়গাতে নিয়ে যাওয়ার জন্য আমরা একত্রিত, আমরা মিলেমিশে আছি, শান্তিপূর্ণ আছি। আমরা যেহেতু আপনার বুকের ভিতরে আছি, আমাদেরকে নিয়ে টেনশন করেন না। আপনার রাষ্ট্র তো আপনার হচ্ছে তারকাটাতে ঘিরা আছে। তো আমরা একটু শান্তিপ্রিয়ভাবে এখানে ধর্ম পালন করতে চাই, বাঁচতে চাই দাদা। আপনি আপনার কাছে অনুরোধ যে আপনার বুকের ভিতর যে রাখিছেন 54 বছর যাবৎ, এই এই বুকের ভিতরেই আমি থাকতে চাই, আমাকে একটু শান্তিতে থাকতে দেন দাদা। এ ভাই তুমি তোমারটা দেখাও, তুমি যে আমার কাছ থেকে ভালোটা চাচ্ছ, সে এক্সাম্পল আমি ভারত। হ্যাঁ, তুমি যে বলতেছো যে হচ্ছে আমি তোমার অত্যাচার থেকে বাঁচতে চাই, তুমি তুমি নিজেই তো নিজের অত্যাচারী। আমি তোমাকে স্বাধীনতা দিয়ে তুমি আমার বুকের ভিতরে আসো। মানে বিষয়টা এরকম যে 5 তলা বিল্ডিংয়ে আপনার একটা ইউনিট ভাড়া দিচ্ছেন, সকাল বিকাল তারা গন্ডগোল করতেছে। আপনি ওই বাসাতে পুরা বাকি ইউনিটগুলো নিয়ে আপনার পরিবার নিয়ে বসবাস করতেছেন, অতিষ্ঠ হয়ে যাচ্ছেন যে এরা যে কোনো সময় মানে আমার পরিবারের উপর প্রভাব ফেলতেছে, মানে শান্তি নষ্ট করতেছে। এরা আবার ওই যে কোনো সময় আবার আমাদের সাথে যুদ্ধ করে পুরা বিল্ডিংটা দখল করতে চাচ্ছে। মানে আরে পারছেন না এদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া, এরকম একটা ভারতের সিচুয়েশন ভাই। তারা হস্তক্ষেপ তো করবেই, কারণ তোমরা ওর বুকের ভিতরে ঢুকে আসো না। এখান থেকে যদি কিছু ক্ষতি হয়, চতুর্পাশে তার বর্ডার আছে, তার জনগণ ক্ষতি হবে না? এই বাংলাদেশটা যখন বাংলাদেশ হয়েছে 71 সালে যখন যুদ্ধ হয় 9 মাস যাবৎ, ইন্ডিয়াতে কতজন মানুষ যায় লুকেছিল। তা আজকে যদি তোমরা নিজেরা নিজেরা গুলাগুলি করো, এই ধর্ম আর হচ্ছে রাজনীতির একে যদি গোলাগুলি করো স্বার্থ অর্থ দিয়ে, তোমরা মানুষ মারতেছো, তার কাটা পার হয়ে তোমাদের মানুষই, তোমাদের বিজিবিরাই তোমার দেশের সন্তানই পার করে দিচ্ছে, মাল খায়। তো তোমরা মারামারি করতেছো, আবার তোমরাই ওই গোপনে আমার রাষ্ট্রতে আসতেছো, আসে বলছেন দাদা আমি তো অন্যায় করেছি, দাদা আমাকে বাঁচান, আমি বাঁচাছিও তোমাক, এটাও আমার দোষ। আবার আমি চাচ্ছি তোরা স্বয়ংসম্পূর্ণ হোক, ভারত চাই বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হোক, কিন্তু ভারত এটাও জানে এই জাতিটা এ আদমি নেই, আদমি নিয়ে খাতারনাক আদমি। আজকে যারা পাকিস্তানপন্থী মেন্টালিটি দেখাইছে অনেকে, এখনো দেখাচ্ছে ভাই, পাকিস্তানপন্থী পাকিস্তান ধর্মীয় রাষ্ট্র। তুমি হচ্ছে পাকিস্তান থাকার সময় 7 কোটি জনগণ আন্দোলন করলো কেন স্বাধীনতার? পাকিস্তানের সবাই সুখে আছে নাই তো ভাই। তুমি যদি এই সুখ, এটা হচ্ছে একটা অ্যাচিভমেন্ট, হ্যাঁ, এই সুখে থাকতে যদি জানো না, তাহলে তুমি সব জায়গাতে এই সুখী। আর সুখে যদি না থাকতে জানো, তুমি পাকিস্তান বানে কি করবা, এটা আমেরিকা বানে কি হবে? হ্যাঁ, আমি কথায় কথায় বলি যে আমাদের রাজনৈতিক দলের নেতারা বা হচ্ছে অনেকে বলে যে আমরা ইউরোপ কান্ট্রির স্বপ্ন দেখি। ইউরোপ কান্ট্রি কেন স্বপ্ন দেখি? তাদের বাড়ি ঘরের পাশে সুন্দর বাগান, বাচ্চা কাচ্চারা পরিষ্কার একটা একে খেলছে, প্রাকৃতিক একে, তাদের রাস্তাঘাটে ফুলের গাছ, এই এত সুন্দর আইন ব্যবস্থা, এত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান। তোমার রাস্তায় তুমি ইউক্যালিপটাসের গাছ লাগাও মিয়া, তুমি লাগাচ্ছ ইউক্যালিপটাসের গাছ আর স্বপ্ন দেখতেছো ফুল ধরবে, বোকাচোদা। তোমার মাটিতে যদি ওই কুকুর মুতা ফুল ছিল, রাস্তার সাইডে এমনি অটোমেটিক হয় কুত্তায় মতে, তোমার রাষ্ট্রে যদি ওই রাস্তার ধারে কুকুর মুতা গাছে ফুল ফুটে সৌন্দর্য প্রাকৃতিকভাবে করতে পারে, সেখানে তুমি গোলাপের ফুল লাগালে পরে গোলাপই ফুটবে। তোমাকে লাগাতে হবে তো ভাই। তুমি তোমার বাড়ি করতেছো, 1/2 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতেছো পানি ফেলার জন্য, ওটা আবার ময়লা ফেলে ড্রেন বন্ধ করে দিয়ে রাখতেছো। তুমি তুমি কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং করতেছো মিয়া, ওই বাচ্চা কাচ্চাদের খেলার জন্য একটা পরিবেশ করে, একটা সুন্দর পরিবেশ ইউরোপ কান্ট্রির মতো করতে পারো না? করো না কেন? তোমার কে আটকাইছে? তোমার নিজের জমিতে তুমি করবা। তোমার রাস্তায় ইউক্যালিপটাসের গাছ লাগাচ্ছে নেতারা, টাকার জন্য লাগাচ্ছে, ঘন ঘন বিক্রি করবে, ঘন ঘন টাকা হবে, কারণ এই টাকাতে তো মানুষ কিনতে হবে।
বিক্রি হচ্ছে 50 টাকা দিয়া, 5 বছর যাবৎ 50,000 ইনকাম করে দিয়েছেন, তোমাকে কিনবে না, কাক কিনবে? এই যে আমরা জাতিটা হচ্ছে, আমি বলি যে একটু ল্যাঙ্গুয়েজ খারাপ করে উদাহরণ দেই, সেটা হচ্ছে যে এই সুন্দরী, হ্যাঁ অনেক সুন্দরী খাঁকি মাগি আমরা জাতি। মানে এই জাতিটা, এই সুন্দরী খাঁকি মাগি কেন বললাম, যে এই জাতিটা অনেক কিছু দেয়, ও তাদেরকে দেয় যারা এই জাতিটাকে নিয়ন্ত্রণ করে। এজন্য এই জাতিটার কন্ট্রোলিংটা সবাই নিতে চায়। হ্যাঁ, এমন একটা জাতি, ওই যে সুন্দরী খাঁকি মাগি বললাম না, আপনি দেখেন যে সবারই আকর্ষণ আছে অপর লিঙ্গের দিকে। একদম ভালো সুন্দরী মেয়ে যদি দুশ্চরিত্রা হয়, আপনি যত বড় ইমানদারি হন, আপনার কাছে যদি ও রাত্রি যাপন করে আর নিজের থেকে যদি আপনার সাথে এক করে, আপনি কয়দিন ইমান ধরে রাখবেন? শয়তান আছে না একজন। তো আমরা জনগণটা হচ্ছে এই যে সুন্দরী খাঁকি মাগির মতো, আমরা ইনকাম করে রাষ্ট্রকে দিচ্ছি, বাট এই টাকা কই যাচ্ছে বা কি হচ্ছে, আমরা গাদা খাটতেছি, আমাদের টাকারই একটা দায়িত্ব পালন করা মানুষগুলোকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। কে যাচ্ছে যাক, বাবা ওদিকে নোংরা, ওদিকে আমি যাব না, ওদিকে তুমি যাবা না। যারা ওই তোমার রাষ্ট্রটা, তোমার দায়িত্ব নেওয়ার জন্য মারামারি শুরু হয়েছে না, তারা প্রত্যেকেই মারামারির কম্পিটিশনটা এই জন্যই করতেছে, কে আগে তোমাকে লাগাবে আর কতক্ষণ ধরে তোমাকে লাগাবে, এজন্যই তারা কম্পিটিশন শুরু হয়ে গেছে। এজন্যই ওই হাদি মরছে, ওই হচ্ছে শেখ মুজিবুর মরছে, জিয়াউর মরছে, শেখ হাসিনা পালাইছে, এই মারামারি চলতেছে, এই যে খালি কন্ট্রোলিংটা রাখার জন্য। এত সুন্দর মালটাকে কে হাতছাড়া করতে চায়? যে 50 টাকা দিয়ে বিক্রি হয়, 50,000 ইনকাম করে দেয়, কে চাবে না ভাই? তুমি যে এরকম স্বার্থ দেখে তোমার সমাজের নেতা নির্ণয় করছো, ওই রাষ্ট্র স্বার্থ দিয়ে যেগুলা হচ্ছে সেগুলাই করতেছে। তো এই প্রসঙ্গটাকে এখানে ইতি টানবো যে আমাদের সত্য যে মূল্যায়ন পাওয়ার জায়গাগুলা, এবং একজন আরেকজনের উপরে যে আমরা নির্ভরশীল, বা প্রত্যেকেই যে আমরা পরস্পরের উপর পরিপূরক, এই যে সত্য কথাগুলান, হ্যাঁ, এই সত্য জিনিসগুলোকে আমার নিজেদের হচ্ছে এই সব সময়ের যে আমার জীবন ব্যবস্থা, এই প্রত্যেকটা জায়গাতে এই সত্যগুলার অ্যাপ্লাই আগে আমাকে করতে হবে। আমি আপনার থেকে একটা ভালো ব্যবহার আশা করতেছি, বাট আমি আপনার সঙ্গে সেটা করতে নারাজ। মানে এইটা কি একটা মেন্টালিটি আমি বুঝি না। আমি আপনার থেকে ভালো চাই, আমি আপনাকে ভালোটা দিতে চাচ্ছি না। এই যে একটা জাগতিক যে একটা হচ্ছে মানে কিয়ামতের দিকে যাচ্ছে দেশ, মানে রাষ্ট্র বা পৃথিবী খারাপের দিকে যাচ্ছে, এটার প্রভাবটা এখন একদম হচ্ছে বিরাজমান, একদম এটাই হচ্ছে। অথচ আমরা এখনও ফাইন্ডিং করতে পারছি না যে এগুলা আমাদের কারণেই হচ্ছে। এই জাগতিক সকল কিছুর নিয়ন্ত্রক একজন সৃষ্টিকর্তা যেরকম, এই পৃথিবীতে এই মানুষের জীবদ্দশায় যে জিনিসগুলান ভালো এবং মন্দ, একজন মানুষও, এই একজন মানুষই হচ্ছে এটার নিয়ন্ত্রক, যে এক হাতে ভালোটা দেখে আরেক হাতে সেই খারাপটা দেখে। মানে বিষয়টা হচ্ছে অনেক জটিল, আমি এটা নিয়ে প্রসঙ্গ একটা কথা বলবো ডিটেলস, এটাই বাস্তবতা। হ্যাঁ, তো আপনার যদি ভাই চাওয়া হয় ভালো, আমি বলবো যে গো, কোথায় গো? ওই রাস্তায় গো। তুমি তোমার সমাজে গিয়ে এই যে মানুষগুলো যারা বোঝে না, যারা হচ্ছে এই যে রাষ্ট্রের তার কি দায়িত্ব আছে এগুলা বোঝে না, তাদেরকে একটু একটু করে বোঝানো, এটা হচ্ছে প্রত্যেকটা সচেতন নাগরিকের একদম ফরজ হয়ে গেছে। এটা ছাড়া ওই ধর্ম নিয়ে আসেন, আদর্শ নিয়ে আসেন, যে আদর্শই নিয়ে আসেন, নোবেল নিয়ে আসেন, ডাবল নোবেল নিয়ে আসেন। আমি একটা ফেসবুকে আমার আইডিতে পোস্ট দিয়েছিলাম হাদি মারার পরে,
যে শেখ মুজিবর মানে জিয়াউর রহমান গেল তল আর হাদি বলে কত জল। এটা বলছিলাম এই কারণেই যে ভাইরে তোমার আগে যে সিনিয়ররা যারা এই বাংলাদেশ হতে গেছে তারাও কিন্তু মরছে, জীবন দিছে। তাদের আদর্শ আজ পর্যন্ত গান হিসেবে ব্যবহার হচ্ছে, আদর্শ নাই কার মধ্যে। তুমি আদর্শ রেখে গেছো, তুমি মরার পরে তোমার জীবনটাকে নিয়ে যে সবচাইতে বেশি ভালো কিছু আর্ন করতেছে যারা, ওই তুমি বেঁচে থাকতে একটা প্ল্যাটফর্মের খেলোয়াড় ছিলা, একটা মাঠের একটা ছোট্ট আসনের খেলোয়াড় ছিলা। বেঁচে থাকা অবস্থায় যারা আজকে তোমার জীবনের সুবিধা নিচ্ছে, তোমার ওই ওই মাঠটাতেও তারা কম্পিটিটর নামাইছিল, খেলোয়াড় নামাইছিল, এখনো খেলছে, তুমি নাই। সম্ভব না। এখানে একজন হাদি, একজন শেখ মুজিবর, একজন জিয়াউর রহমান, পসিবল না। এখানে যত সংখ্যক পার্সেন্টেজ মানুষ, যে টোটাল মানুষ আছি আমরা, এই টোটাল জনসংখ্যার যত পার্সেন্টেজ মানুষ স্ব অবস্থান থেকে যে খারাপগুলাকে আমরা রাষ্ট্রের প্রভাবের উপরে ফেলতে চাই না, নিজের উপরে সেগুলা আগে পরিবর্তন নিয়ে আসবো। এই পার্সেন্টেজ মানুষের সংখ্যা যত বাড়বে তত বাংলাদেশের স্ব পরিচয়ে সামনের দিকে এগোবে। এটা একটা হচ্ছে রাইট ওয়ে। আর দ্বিতীয় ওয়েটা হচ্ছে এই জাতিকে এরকম একজন শাসক দরকার, ফার্স্টে এসে সিনার মধ্যে ভয় ঢুকে দিবে, একদম চুপ, স্টপ, হ্যাঁ, কোনো কথা কবি না, এরকম একটা ভয় ঢুকাই দিয়ে সাইলেন্ট করে দায়িত্ব পালন কর, আমি কি করার আছে করছি। এই যে এরকম একজন স্বৈরাচার ছাড়া এই জাতি কন্ট্রোল হবে না। আপনারা যেগুলা আদর্শ, যেগুলা হচ্ছে এই আবেগ দিয়ে এই রাষ্ট্রটাকে ভালোর চিন্তা করতেছেন না, আমি অগ্রিম বলতেছি, আমার কথাটা, এই ভিডিওটা রেখে যাচ্ছি, আমি জীবদ্দশায় থাকবো না হয়তোবা, আমার বাচ্চা কাচ্চার জন্যই কিন্তু আমি এই যে ভিডিও, এই প্ল্যাটফর্মটাকে অনেক দিন থেকেই বেছে নিছি, যে করতে পারি নাই আমি। ওই যে বললাম যে আমার রাষ্ট্র কর্তৃক কিছু নেগেটিভ প্রভাব আমার উপরেও পড়ছে, কর্মজীবনে পড়ছে, ব্যক্তি জীবনে পড়ছে। ইভেন আমি এই লাস্ট নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেটও ছিলাম। জাস্ট আমি মানুষকে কিছু বলতে চাই, আমার কারোর সাথে কম্পিটিশন করে আমি ভাইস চেয়ারম্যান হব, আমি নেতা হব, আমার এই ধরনের কোনো চিন্তা ভাবনা ছিল না। আমি বলতে চাই, একটা প্ল্যাটফর্ম বেছে নিয়েছিলাম কেন, যে আমি নর্মাল কামালের কথা মানুষ যেভাবে শুনবে, এই কান্দে শুনবো, এই কান্দে বের করে দিব, হয়তো বা স্বল্প সংখ্যক মানুষ যারা ভালো বুঝবে তারা করবে। কিন্তু যখন আপনি একটা ক্যান্ডিডেট নির্বাচন করতে যাচ্ছেন বা একজন প্রার্থী, হ্যাঁ, তখন আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আপনি কোথাও কথা বলতেছেন 5টা মানুষের সাথে, ওখানে সাইড ঘেঁষে কেউ যায় না, একটু হলে বড় কানটা ছাড়ে দিয়ে শুনতে চায় যে সে কি বলতেছে। তো আমার ইচ্ছা ছিল যে এইরকম আমার উপরে একটা কৌতূহল মানুষের থাক, আমি অ্যাটলিস্ট হচ্ছে আমার যে নিজের জন্মভূমির যে জায়গাটুকুতে আমি চলাফেরা করি, এই জায়গাটুকুর মধ্যে আমি আমার দায়িত্বটুকু যত সংখ্যক মানুষকে হচ্ছে পৌঁছায় দিতে পারবো, আমি এটাতে আমার অ্যাচিভমেন্ট মনে করছিলাম। হ্যাঁ, এই জন্যই আমি হচ্ছে ওই নিজের টাকা খরচ করে পাছা মারা দিয়ে এই জনগণের ভালো করতে গেছি। আলটিমেটলি ওই যে ফার্স্ট ভিডিওতে বলছি যে আমরা ভালোটা চাই, ভালোটা না পাওয়ার কারণটাও আমরাই। অনেক কিছু পরিবর্তন আগে সমাজ ব্যবস্থায় করতে হবে, এবং যারা বুঝি তাদেরকে করতে হবে, এবং মুখটাকে আপনার প্রকাশ করতে হবে। আমি 6 তারিখের পরে একটা সংগঠন করতে চাইছিলাম, এই সরকার যাওয়ার পরেও চেষ্টা করেছি, ভাইস চেয়ারম্যান নির্বাচন করে মানুষকে মেসেজ দিয়ে এটা করতে পারি নাই। করতে চাইছিলাম একটা সংগঠন, যে অ্যাটলিস্ট বিরামপুর উপজেলায় আমরা 7 ইউনিয়ন 1 পৌরসভা থেকে একটা কমিটি থাকবো, এরকম যে আমরা এই যে ভালো যে জিনিসগুলো মানুষের কাছে ধীরে ধীরে সামাজিকভাবে এটা নিয়ে কিছু কাজ করব। হ্যাঁ, আমরা কাজ করে গেলাম, আমরা এতটুকু অ্যাচিভমেন্ট করলাম, আমার ছেলে আসে করলো, বা তারপরের প্রজন্ম এসে দেখা যাবে যে তারা একটা ভালো অবস্থানে যেতে পারবে।
তো আমরা শুরু করতে চাইছিলাম, আমার স্বপ্ন ছিল, আমার জাস্ট ভাই স্বপ্ন, আমাকে নিয়ে অনেকেই কম্পিটিটর ভাবে, আওয়ামী লীগ ভাবে, এভাবে সেভাবে, হয়তোবা তারা মনে করতেছে যে আমি নেতা হওয়ার স্বপ্ন দেখছি। ভাই আমি আপনার জায়গা দখল করার স্বপ্ন দেখি না। আমি আমার জীবনে এই ৩টা জিনিসকে খুব বেশি লালন করি। আমার লোভ, হিংসা, অহংকার আমার মধ্যে পাবেন না। হ্যাঁ? তো এই জায়গা থেকে আমি কোনো লোভে করি না। হ্যাঁ, আমি স্বপ্ন দেখি। কোনটা স্বপ্ন দেখি জানেন? যে এই যে আমি যে সমাজে বড় হয়েছি, এই সমাজটা সুস্থ মানুষ দ্বারা পরিচালিত হোক। এইটা স্বপ্ন দেখি। এই এতটুকুই, হ্যাঁ? এবং আমার স্বপ্ন হচ্ছে এই সমাজ ব্যবস্থাটা ডেভেলপ হোক। আমি আমার এলাকার রাস্তা নিয়ে কথা বলছি, কাউকে পাই নাই। ইভেন হচ্ছে বিগত সময়ে আওয়ামী লীগের একের সাথে থেকে আমি আ ইউনিয়ন নির্বাচনে নৌকার ভোট চাইছি মানুষের কাছে, একটা মেসেজ দিয়ে যে ভাই আমাদের চাওয়াটা কি, ভালো কিছু হোক, যে রাজনীতি করি ভালো কিছু চাই। তো এমপি, মন্ত্রী, সরকার সবাই আওয়ামী লীগ, আপনি ইউনিয়ন চেয়ারম্যানে তাদেরকেই ভোটটা দেই, দিয়ে অন্তত উপজেলা পর্যায়ে যাওয়া পারেন না, সময় হয় না, এমপির কাছে যান না, এরে কেটরা বাজারে আমার ইউনিয়ন পরিষদ এক জায়গাতেই, ওরে তরি তরকারি বিক্রি করবা যায় হলেও যেন বলতে পারেন যে আমাদের রাস্তাটা করে দেন। এই মেসেজ দিয়ে ভোট চাইছি। ওই একই মানুষটাকে আমাকে ওই এক কথা আওয়ামী লীগে ভোট দিতে বলছি নৌকাতে, আমাকে দিব্যি আওয়ামী লীগ বলতেছে। তাদের আমলে একটা মাদ্রাসা এবং প্রাইমারি, যে আমাদের গ্রামে একটা প্রতিষ্ঠান আছে ২টা, এই মাঠের পানি নামার একটা ড্রেন এই আওয়ামী লীগের আমলে এই একটা কাজই হয়েছে, আমি করছি, এটা আমার মাধ্যমে গেছে। এবং যার রেফারেন্সে এটা করে নিছি, তার ওই চেয়ারে বসে জীবনের প্রথম কাজটাই সেটা আমাকে সে উপহার স্বরূপ, ভালোবাসা, আমি দলের পদের জন্য আমাকে দেয় নাই, ভালোবাসার জন্য এটা নিয়ে গেছি। এবং সেই কাজটা ১০-এর কাজ করতে গেছি এবং ওই জায়গাটা সুন্দর করতে যাই আমি আমার পকেট থেকে ৭,০০০ টাকা খরচ করছি, ব্যক্তিগত টাকা, আমার হালাল ইনকামের টাকা। আর আমাকে ওই যে জায়গাটা ডেভেলপ করার জন্য ৭,০০০ টাকা খরচ করছি, ওই জায়গাটাকে একটা জিনিস করার জন্যে, কলার গাছ কাটার জন্য, আপনারা জামাতেরা ধর্মের কথা বলে রাষ্ট্র পরিচালনা করার কথা বলছেন, জামাত ওই গাছ কাটা মামলা দিছে ৬ আসনের এমপি আমার নামে। ওখানে একটা দাখিল প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের পানি নামে ওই প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে গেছে, সেই প্রতিষ্ঠান নিয়ে একটু কথা বলছি, বিএমপি আসে আমাকে ৭ দিনের হুমকি দিছে। ওই তুমি কে? ওই সমাজে এই যে যতটুকু স্বপ্নের কথা বললাম না, আজকে ওই সমাজের নেতৃত্ব দিচ্ছে অন্য মানুষরা দিচ্ছে। আগামীতে এই আমার আমার গ্রামে, আমার বাড়ির সাথে যে ভোট সেন্টারটা, এখানে হচ্ছে আগামীতে বিএনপির ভোট সবচেয়ে বেশি হবে, আমি অগ্রিম বলতেছি। এখানে আমি ভোট করার এক্সপিরিয়েন্স আছে। এখানে ওই যে বেচা কেনার কথা বললাম না, বেচা কেনা হয় কোন মানুষগুলোর দ্বারা জানেন? যে তার নিজের নামটাও লিখতে পারে না, ওই মানুষটাই ফাইন্ডিং করে দেয় ইউনিয়ন পর্যায়ের নেতাকে, উপজেলা পর্যায়ের নেতাকে, যে কে কয় টাকায় বিক্রি হবে, কে বিক্রি হবে না, কে কোন জায়গায় ভোট দিবে। এটা ওই এমন একজন মানুষ সমাজের ফাইন্ডিং করে, যে মানুষটা তার নিজের পরিচয়টাই নিজের জানার মতন জ্ঞান বহন করে না। এবং আগামী নির্বাচনটাতে যে বলতেছি বিএনপি বেশি ভোট পাবে, এই যে ভূমিকাটাই যারা পালন করবে না, এখনও করতেছে, এখনও আমার সমাজে বিএনপির হয়ে তারা কাজ করতেছে, নিজের নামটাও বাংলাতে লিখতে পারে না তারা। এখন আপনি মনে করতে পারেন যে আক্ষরিক জ্ঞান ছাড়া আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জ্ঞানী ছিল। ভাই ওই সবার সাথে সবাইকে তুলনা করলে পরে তো হবে না। আক্ষরিক জ্ঞানের পার্থক্যটা হচ্ছে যে আক্ষরিক জ্ঞানটা মানুষের ওই বহুদূর পর্যন্ত চিন্তা করার, যে বিকশিত করার যে একটা, এটাকে ডেভেলপ করে। আপনি ওই ওই গ্রামের যে মানুষটা ৫০ টাকা দিয়ে আরেকজনকে কিনতেছে, ওই তো জানেই না এই যে ও একটা রাষ্ট্রের জন্য সবচেয়ে ঘাতক কাজ করতেছে, অন্যায় কাজ করতেছে, হয়তো এটাই জানে না। ওই কেমনে সমাজের নেতৃত্ব দিবে? তাকে সমাজের নেতৃত্ব দেওয়া হচ্ছে মানুষ এখন। আমি কামালকে ওই যে রাস্তার জন্য আমি এত কিছু করছি, আওয়ামী লীগ পরিচয় নিয়ে এখন পর্যন্ত অপবাদ বহন করতেছি, ওই রাস্তা নিয়ে অনেকেই কথা বলতেছে,
ওই যারা কথা বলতেছে তারা আমি কামালকে যারা পরিমাণও কোনো মূল্যায়ন করে না, বরঞ্চ মনে করে যে এই হচ্ছে বিরোধিতা করে, বোকাচোদা। আমি তাদেরকে একটা কথা বলছিলাম যে গত 10 বছর তোরা কইছিলি ভাই, আমি তো মেলা এবার ডাকিছিলাম চল একটু 10টা মানুষ যাই, এখন আসে 5 পাড়ার মানুষ নিয়ে আসে, মানববন্ধন করে রাস্তার দাবি চলতেছে এখন। সে তো যাই হোক, হলে ভালো, যোগাযোগ ব্যবস্থা একটা এলাকার উন্নয়নের জন্য অনেক ভালো। তো এই যে জায়গাগুলো নিয়ে কথা বলা হচ্ছে যে সামাজিকভাবে আমাদের মানসিকভাবে যে নোংরামি জিনিসগুলা বহন করতেছি, বা পারিবারিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ভাবে, বা আমাদের সব কিছুই উল্টা। আমার দৃষ্টিতে আমরা যে চলছি, এই যে জাতিটা চলছি, অনেকে বলে যে শঙ্কর জাতি এগুলা বা হচ্ছে খাতারনাক জাতি, সেটা পরে কিন্তু দেখি যে আমাদের এই বড় প্রবলেমটাই হচ্ছে কি যে মানসিকতায় প্রবলেম। এই শালা এক এক এলাকার এক এক বীজ পায়ে কারোর সাথে কারো মেন্টালিটি মিলে না। এই প্রবলেমটা আপনার কে সমাধান করবে? আপনাকে করতে হবে। আপনাকে আগে করতে হবে যে ভাই আমি আমার ডিউটি পালন করব, আমি আমারটা সেরাটা দিব। সেরাটা পালাম না পালাম এটা হচ্ছে ওই ক্যালকুলেশন করার বিষয় না। এবং এটা আপনাকে বলে রাখি, সৃষ্টিকর্তা আপনাকে বিনিময় দিবে। হয়তোবা দেখা যাচ্ছে আপনি আপনার একটা জায়গাতে ওই সেরাটা দিচ্ছেন, ভালোটা দিচ্ছেন, ওই জায়গার থেকেই আপনি ভালোটা পান নাই, রিটার্ন পান নাই, হয়তো ওখান থেকে খারাপ পাইছেন। আপনি হয়তো মনে করতে পারেন যে আমি ভালোটা দিয়ে খারাপটা পেলাম। হ্যাঁ, আল্লাহ তাআলা দেয় ভাই। হয়তো দেখা যাবে সেম রাস্তা দিয়ে দেয় নাই, সেম প্ল্যাটফর্ম থেকে দেয় নাই, আপনাকে অন্য কোনো জায়গা থেকে ওটার বিনিময়ে আল্লাহ তাআলা দিবে, ভালোই দিবে। এবং যে খারাপ করতেছে তাকেও খারাপ দিবে। এটা হচ্ছে একদম চিরন্তন সত্য একটা কথা, যদি আপনার মধ্যে ন্যূনতম সৃষ্টিকর্তার উপরে ঈমান থাকে। তো এই যে অপর মানুষের উপর ডিপেন্ড করে যে আমরা নিজেদের জীবনটাকে শেষ করে দিচ্ছি, অপর মানুষের চিন্তাধারা, অপর মানুষ কি বলবে, অপর মানুষের খারাপ এটা, অপর মানুষ এটা, এই জাতিটাকে হচ্ছে নিয়ে আমার মানে আমি পারবো না, আমি খুবই ক্ষুদ্র। হ্যাঁ, ইভেন হচ্ছে আমি যে এই যে কথা বলতেছি আজকে, ফোনটা যে ক্যামেরা স্ট্যান্ডে দাঁড় করা আছে না, এটা আমার প্রায় 2 বছর হয়ে আসতেছে কেনা, বাট আমার এই ভিডিও 2-3টা এটাতে করা হয়েছে, আমি পারি নাই। তো বিষয়টা এটা যে প্রতিবন্ধকতা সবারই আছে। হ্যাঁ, ঝগড়াঝাটির প্রতিবন্ধকতা থাকতে পারে, মামলার প্রতিবন্ধকতা থাকতে পারে, জীবনের প্রতিবন্ধকতা থাকতে পারে। ভাই তুমি তো তোমার জীবনটা ধ্বংসই করতেছো, সেটা তিলে তিলে করতেছো, তোমার প্রজন্মের জন্যই করতেছো, এই রাষ্ট্রের জন্যই করতেছো, এই খারাপগুলা নিয়েই তুমি মরে যাচ্ছ। ওই যে হাদির একটা কথা, এক হচ্ছে যে 50 বছর বাঁচা যেটা করতে পারবো সেটা যদি আমি 50 দিনে আমার কিছু ভূমিকা রাখে বা এরকম কিছু একটা। হ্যাঁ, ভালো থিঙ্কিং, কিন্তু ভাইয়া হাদি তো নাই। সে এই যে অপরের খারাপটাকে খারাপ বলার যে বিষয়টা বলতেছি, সে 2-3টা জায়গা তার জীবনে গ্যাপ রেখে গেছিল, যে এই গ্যাপগুলোকে যারা হাদিকে ডেট করছে এই গ্যাপগুলোকে ইউজ করছে। হ্যাঁ, যে একটা জীবন প্রভাব পড়বে অনেক কিছুর উপরে, ধর্মীয় আবেগের উপর পড়তেছে, তারপরে হচ্ছে রাষ্ট্রপ্রেমের উপর পড়তেছে, বা সচেতন নাগরিক, আগামীর একটা লিডার, অনেক অনেক মানুষ। এই যে আমি প্রায় হচ্ছে ভোটার হওয়ার পর থেকে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে ছোট ছোট অ্যাক্টিভিটি আমার আছে, কাজ করি, সময় দিই। তো সে 2008 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যে মানুষগুলোকে দেখি নাই কখনো যে মুখের জবানটা বের করছে সামাজিক বা রাষ্ট্রীয় কোনো বিষয়ে বা এরকম কোনো রিলেটেডে, মুখের জবানটা সে ওই এরকম করে বেড়ায়। এই মানুষগুলোরও অনেকের মুখে এখন কথা ফুটছে, তারাও কিন্তু রাষ্ট্র নিয়ে চিন্তা করতেছে, এটা একটা পজিটিভ সাইড। কিন্তু ম্যাক্সিমাম মানুষ দেখতেছি যে ফাইন্ডিংটা করতে পারতেছে না, কথা বলতেছে ঠিক আছে, তারা চাচ্ছে ভালো কিছু, কিন্তু
ফাইন্ডিংটা হচ্ছে না। এরা একটা নির্দিষ্ট গোষ্ঠীর উপরে ধাবিত হচ্ছে। এরা হয়তোবা বিএনপি মেন্টালিটিতে কথা বলতেছে, অথবা জামাত মেন্টালিটিতে কথা বলতেছে, অথবা একটা ব্র্যান্ডের হয়ে সে নিজের ব্র্যান্ডে কথা বলছে না, অথচ সে রাজনীতি করে না, কিন্তু রাজনৈতিক ব্র্যান্ডের হয়ে কথা বলতেছে। ভাইয়া তুমি কথা বলো, সকল ব্র্যান্ডের হয়ে কথা বলতে হবে, সবার ভালোটাকে ভালো বলতে হবে, খারাপটাকে খারাপ বলতে হবে, এটা বলতে থাকো। এতে অনেক প্রতিবন্ধকতা আছে। এই এতটুক কথা বলতে গিয়ে কত ধরনের প্রতিবন্ধকতা আছে, আমার ফেসবুক আইডি সার্চ করে দেখলেই পাবেন। ইভেন এখনও আমি কথা বলতেছি, বললাম তো আমি আমার এই 37 বছরের যে আমার পরিচয়টাকে হারাই ফেলছি শুধু এই যে দায়িত্ব পালন করতে যায়, কথা বলতে যায়, ওদিকে ইমোশনাল সাইড না যাই। তারপরেও চেষ্টা করতেছি কি যে আমি সত্যটাকে ফাইন্ডিং করতে জানলাম। মানে আমার মধ্যে এই জিনিসটা হয় যে আমি যে সুন্দর, হ্যাঁ, এই সৌন্দর্যটা যদি মানুষের সামনে প্রকাশিত না হয়, এই সৌন্দর্যের কোনো দাম নাই। আমি আমার নানার গল্প করছি আমার জীবদ্দশায়। সে একজন হচ্ছে সামাজিক নেতৃত্ব দানকারী মানুষ ছিলেন। তার যে ব্র্যান্ডিংটাকে আমি ছোটবেলা থেকে লালন করি, আমি তাকে আমার জীবনের আইকন হিসেবে ছোট থেকে ফলো করি। ইভেন তার হচ্ছে সন্তানদের মধ্যে আমার ছোট মামা দুইটা, এবং আমার আম্মা বোনদের মধ্যে বড়। তো একেতে হচ্ছে ওই তার ব্র্যান্ডিং কোয়ালিটি বেশিরভাগ যে বাচ্চাগুলোর মধ্যে ছিল, তার মধ্যে আমার আম্মা একটা এবং আমার ছোট মামা একটা। বাকিগুলোর মধ্যেও আছে, বাট ওই যে কম বেশির কথা বললাম। যে তার কোয়ালিটিটা আমি যেহেতু ওই বাড়িতে থাকছি, আমি আমার ওই ছোট মামা তখন বাসায় ছিল, তার মধ্যেও এরকম কিছু কোয়ালিটি ছিল। তো আমি দেখছি একটা মানুষের পৃথিবীতে সবচেয়ে আপনকে পরিবার না, সামাজিক রাষ্ট্রীয় সব কিছু বাদ দিলাম, পরিবার যে সবচেয়ে কাছের যে নিডটা, হ্যাঁ, এই নিডটাকে সে ভালো রাখতে গিয়ে তার বউ বাচ্চার যে তার নিজের যে প্রজন্ম সেটা, এবং সে যে আরেকজনের প্রজন্ম, তার মা মানে আমার নানি এবং বোন টোন, এগুলা, এই যে দুইটা সার্কেল মেনটেন করতে গিয়েছে, একজনকে খুশি করতে আরেকজনকে অখুশি হয়েছে, আরেকজন খুশি তো এজন অখুশি, এই টাইপের কিছু বিষয়। মানে এই যে সে যে একজন ভালো মানুষ ছিল, আমি আমার মামাকে হচ্ছে কে অস্বীকার করলো আমার দেখার বিষয় না, কারণ আমার জীবনের আইকনে এই মানুষগুলো। তার মধ্যে হচ্ছে একটা ভালো ছিল, সে মাদ্রাসা লাইনে ডাবল টাইটেল পাস ছিল, এবং স্টুডেন্ট লাইফে তার হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট ছিল। তো এই যে তার অ্যাচিভমেন্টটা ছিল, সে একজন ভালো ব্যক্তিত্ব, সে একজন শিক্ষিত এডুকেটেড পারসন, মানে সে যে একজন মানুষ, সে যে কিছু বোঝে, সে যে কিছু ভালো থিঙ্ক করতে পারে, এই যে ন্যূনতম স্পেসটা, এই ন্যূনতম স্পেসটা তার জীবদ্দশায় তাকে কেউ দেয় নাই। আমার আইকন আমি দিছি, এখনো দিই। 3 বছর হচ্ছে, এই যে সামনে এই জানুয়ারি 22 তারিখে আসলে তার 3 বছর হবে, মারা গেছে, স্টক করে মারা গেছে। আমার নানাও স্টক করে মারা গেছে, সেও মরছে পরিবারের জন্য। আমার হচ্ছে ওই মামাও মরছে পরিবারের জন্য। এখন মৃত্যু তার এভাবে ছিল, এটা সত্য, কিন্তু ওই যে বলতেছি না যে আপনি যে সত্য, আপনি যে কিছু জানেন, এইটাকে পারিবারিকভাবেও হচ্ছে আমরা একদম গলা চিপায় ধরে রেখে দিছি পারিবারিকভাবে, যে যারা আমার সবচেয়ে আপনজন, হ্যাঁ, এই মানুষগুলাও হচ্ছে এটাকে গলা চিপে ধরে রেখে দিচ্ছে সামাজিকভাবে। ওই যে অপর মানুষের অজুহাত দিয়ে, কে কি ভাবলো এই অজুহাত দিয়ে, কে কি বললো এই অজুহাত দিয়ে, মানে বিভিন্ন প্রকার নেগেটিভ মাইন্ড দ্বারাই
সমাজে যে মানুষগুলো একটু ভালো বোঝে, ভালো করে, এই মানুষগুলোকে কোনো প্রকার মূল্যায়ন দেওয়া হয় না। হ্যাঁ, এই মানুষগুলো প্রতিভা হিসেবে হচ্ছে তাদের অর্জনটা ঠিকই অর্জন করতেছে, কিন্তু এটা প্রকাশ পাচ্ছে না, কবরস্থ হয়ে যাচ্ছে। হয়তো আমিও ২-১ দিন পরে যে কোনো সময় দেখা যাবে যে আমিও নাই হয়ে যেতে পারি। তো আমি আমি অ্যাটলিস্ট চাই যে হচ্ছে এটাকে প্রকাশিত করার জন্যে। হ্যাঁ, আমি যেই সমাজে বড় হয়েছি অন্তত ওই সমাজটাতে আমাকে কেউ মনে রাখুক যে সে এই চেষ্টাটা চালাইছিল এবং সে চাচ্ছিল এরকম ভালো কিছু হোক। এইটাই আমার অ্যাচিভমেন্ট। মরার পরে এটাই থাকবে, বাকি কিছু থাকবে না। হ্যাঁ, তো এই জায়গা থেকেই বলতেছি যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে অনেক প্রতিভা আমরা গলা চিপে রেখে দিছি, অনেক প্রতিভা। এই প্রতিভাগুলা বের হচ্ছে না স্ব অবস্থান থেকে, কেন জানেন? কারণ তারা যে মূল্যায়ন পাবে, এই যে তার সৌন্দর্যটা যে কেউ মূল্য দিবে, এইটা এখন পর্যন্ত এই সুন্দর মানুষগুলো দেখতেছে না, যার কারণে সবাই এটাকে অ্যাভয়েড করে এখনো আছে। আমরা সুন্দর মানুষগুলোকে মূল্যায়ন দেওয়া শিখি। হ্যাঁ, বৃহৎ স্বার্থে, সেটা আপনাদের সবার জন্যই, মানে আমরা যদি মূল্য দিতে জানি সবার জন্যই মঙ্গলকর হবে। এই প্রতিভাগুলোকে আমার বের করার খুব ইচ্ছে। আমি মানে চেষ্টা চালাই যে এই যে আমি যেরকম, আমি নিজেও আবদ্ধ, আমিও গলা চিপে ধরা, আমার ওই দুর্বল জায়গাটাও ওই আমার মামার মতোই। হ্যাঁ, তো এই যে এভাবে নিজেকে চেপে রেখে আপনি কবরে চলে গেলেন, এই মরাটা আমি মরতে চাই না। আমি আমার পরিচয়টাকে রেখে যেতে চাই। এই যে আমি পৃথিবীতে আসলাম, মরে গেলাম, দুদিন পরে সবাই আমাকে ভুলে যে যার মতো জাগতিক নিয়মে হচ্ছে চলবে, আমি অস্তিত্বহীন হয়ে যাব। এত সহজ মরাটা আমি মরতে চাই না। হ্যাঁ, আমি খুবই হচ্ছে একটা ছোট্ট পরিবার থেকে আমরি কিছু করতে পারি না। ওই যে সম্পদ রিলেটেড দৃষ্টিভঙ্গি থেকে আমার কোনো অ্যাচিভমেন্ট নাই। বাট আমি বলতে পারি যে আমার আব্বা আম্মা কষ্ট করে পড়াইছে, হচ্ছে পড়াশোনা শেষ করছি। আমি গোবরে পদ্ম ফুল হয়েছি। হ্যাঁ, গোবরে পদ্ম ফুল, যেটা হচ্ছে মানুষ বলতো যে গোবরে পদ্ম ফুল, আসলে প্রকৃত গোবরে পদ্ম ফুলটা গোবরে থাকে, কিন্তু গোবরে পদ্ম ফুলটা গোবরে থাকে। যে পদ্ম ফুলটা স্বচ্ছ পানিতে আছে না, ওটা হাতে ছেঁড়ার জন্য অনেকেই নামে যায় তার কাছে, বাট গোবরে মানুষ নামে না। মানে এই কথাটা কেন বললাম, যে এখন আমাদের হচ্ছে মাইন্ড সেট আপটা দেখেন, যে একজন মানুষ সত্য কথা বলতেছে, জ্ঞানের কথা বলতেছে, আমি তার কথাটা শুনবো। কেন শুনবো? এই যে প্রথম যে থিঙ্কিংটা আমার মাথায় আসতেছে, আমি আপনার কথা কেন শুনবো, এটা আমি প্রথম জাজ করতেছি আপনাকে সম্পদের দৃষ্টিতে। আপনার যদি টাকা থাকে, আপনারকে হচ্ছে মানুষ, আপনার টাকা, পজিশন, মানে সব কিছু সম্পদ রিলেটেড, স্বার্থ রিলেটেড, আপনার কথা শুনছে। আপনি মিথ্যা বলতেছেন, সেটাও শোনার মানুষের অভাব নাই। আপনি আজাররা কাজ করতেছেন, সেখানেও আপনার ফলোয়ারের অভাব নাই। হিরো আলমের মতন একটা নন কোয়ালিটি ছেলে এখন বাংলাদেশে সংসদ আসনের জন্য কয়েকবার থেকে চিন্তা করতেছে। আমি কার একটা ভিডিও দেখলাম যে ওই দুদিন পরে ওই নোবেল বিজয়ের জায়গাতে প্ল্যাটফর্মেও যাবে, কারণ আমরা ওই ওই কোয়ালিটিটাকে হচ্ছে করতেছি, গ্রহণ করতেছি। এই সমাজে ওই একটা মানুষ কথা বলতেছে, তার কথাটা মূল্যায়ন দিব কি দিব না, শুনবো কি শুনবো না, সে সত্য বললো না মিথ্যা বললো, এটাকে যে আমি একটু একটু মস্তিষ্কে ধারণ করব, এইটাও আমরা করি সম্পদের দৃষ্টিকোণ থেকে।
প্রতিভা কেমনে, গোবরের পদ্ম ফুল কেমনে হচ্ছে আসলে ফুলের সৌন্দর্য দিবে? গোবরেই জীবন শেষ হয়ে যাবে। তো আমি ওই গোবরের পদ্ম ফুল, হ্যাঁ? তো আমি ফিজিক্যালি হচ্ছে ট্রাই করছি আমার যে আশেপাশে গোবরগুলো আছে, এগুলা গোবর না হয়ে যেন স্বচ্ছ পানি হয়। পারি নাই। আদৌ পারবো কিনা আল্লাহ মালুম। তো এজন্য আমি এই গোবরের থেকেই বলতে গেলে পরে নুয়ে পড়ছি, হ্যাঁ? ফুল বাট নুয়ে পড়ছি। আর ২ দিন পরে হয়তোবা শুকায় যাবো, মরে যাবো। এর আগ পর্যন্ত আমি চেষ্টা করতেছি যে আমরা প্রকৃত ফুলটাকে প্রায়োরিটি দেই। গোবরে আছে না হচ্ছে স্বচ্ছ পানিতে আছে, এটা ডাজ নট ম্যাটার। কারণ ফুল তো ফুলই না। একজন গরিব মানুষের বাচ্চা ও কি জ্ঞানী হতে পারে না? একজন বিধর্মী বাচ্চা কি জ্ঞানী হতে পারে না? একজন মদখোরের বাচ্চা কি সৎ হতে পারে না? আমাদের সমাজে ২-৪ জন মদ খেলে পরে তাদেরকে সবাই ফাইন্ডিং করে দেয়। যদি প্রশ্ন করা হয়, এই তোর সমাজে নেশা কে কে করে? এই অমুক 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 করে, মুখস্থ নাম। ওই একই মানুষকে আপনি জিজ্ঞেস করেন যে হালাল রুজি খায়, হারাম খায় না, একবারে হারাম খায় না, এটা কে কে করে? ও নিজের উত্তরটা দিতে যায়ও ১০ বার ভাববে যে আমিও তো হালাল খাই না, এই এ হয়েছে সে হয়েছে। ওই ক্যালকুলেশন কারো মাথায় নেই। হে ভাই, মদটা হারাম আর এই গোস্ত কি হারাম পথে ইনকাম করলে হালাল হয়? ওটা হয়াকার রয়াকার হারাম, আর এটা কি? তো আমরা ওই দৃষ্টিভঙ্গিটাকে ওই জায়গায় নিয়ে যায় রাখছি। কাউকে আমরা ধর্ম দিয়ে সামাজিকভাবে বঞ্চিত করে রাখছি, কাউকে নেশা দিয়ে বঞ্চিত করে রাখছি, কাউকে হচ্ছে ওই অর্থনৈতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, এই যে বিভিন্নভাবে আমরা করছি কি মানুষকে আমরা দূরে সরে দিচ্ছি, হ্যাঁ? এই রাস্তা দিয়ে কখনো সম্মিলিত ভালো রাষ্ট্র গঠন সম্ভব না। আমার কথা বলতে বলতে মুখ শুকিয়ে গেছে। এটা চা খাওয়া দরকার। পুকুরের মাঝখানে কথা বলতেছি, তো এখানে তো আবার চাকে দিবে। তো আজকে এই পর্যন্তই রাখি। আজকে মোটামুটি হচ্ছে কথা বললাম। আমি এতটুকু শুধু বলি যে আমার কথা যদি একজন মানুষও শুনে থাকেন, যদি বুঝে থাকেন যে ভাই কথাটা ভালো বলছে বা এটা আমারও করা দরকার, ভাই আপনার দ্বারাই যে আমি যেটা বলতেছি এটার অ্যাচিভমেন্ট আসবে, আমার দ্বারাই যে আসবে না। এটা এত শর্ট টাইমে নিয়ে আসার বিষয় নয়। এই রাস্তাটা অনেক বড়। আমি চাচ্ছি কি যে শুরুটা করি না, যারা বুঝতেছি এই বিষয়গুলো নিয়ে একটু দায়িত্ব পালন করি, আমাদের দেখা দেখি তো কেউ পরের প্রজন্মরা দায়িত্ব পালন করবে, তাই না? এটাই একটু সবার কাছে অনুরোধ। আপনি যদি বুঝে থাকেন, আপনি যদি আপনার পরিবার, আপনার জীবন ব্যবস্থা, এই যে ভূখণ্ডটাতে আপনার জন্ম, এখানে যেন আপনার মৃত্যু হয়, এই মানুষগুলাই যেন আপনার শেষ জানাজায় থাকে, এই যে একটা ভালোবাসা, ভালো লাগাটাকে যে আমরা ফিল করি, এটা যেন আমরা জীবদ্দশায় সবাই পাই, হ্যাঁ? আমার চাওয়া এতটুকুই। আর এটা পাওয়ার জন্য আপনার এই জায়গাটাতেই কাজ করতে হবে, এই প্ল্যাটফর্মটাতেই কাজ করতে হবে। আপনি সমাজের একজন ভালো মানুষকে যত সহজে নির্ণয় করতে পারবেন, আপনি ইউনিয়ন পর্যায়ে পারবেন না, উপজেলা পর্যায়েও পারবেন না। কেন পারবেন না? কারণ ওখানে আপনার জীবন বড় হয় নাই, আপনি এখানে বড় হয়েছেন, সমাজে। আপনার সমাজে একজন ভালো নেতৃত্ব না খুঁজে রাষ্ট্রে যায় ভালো নেতা খুঁজছেন, ওরা কি আকাশত্বে পড়বে? মিরাক্কেল। পুরাটাই নেগেটিভ থিঙ্কিং। এই জায়গাগুলোর থেকে একটু বের হয়ে আসেন সবাই। আমি ক্ষুদ্র মানুষের জায়গা থেকে আমি চেষ্টা করতেছি, আপনাকে আহ্বান করতেছি, প্লিজ হেলা করার বিষয় না। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট
এভরি পিপল, বিকজ ম্যান ইজ সোশ্যাল বিং। মানুষ সামাজিক জীব। এই সমাজটাই আমার বসবাসের জন্য, এই সমাজেই আমি মরব, এটা হচ্ছে সত্য। আল্লাহ হাফেজ।